আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি সবাই ভালো আছো, সবাই ঘরে আছো, সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, রোজা রাখছো, ইবাদত করছো। পাশাপাশি তোমরা তোমাদের যে এই যে অনলাইন আমাদের রেবতীমোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ক্লাস, প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করছো। তাই তোমাদের এই সুস্থতা কামনা করে এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, তোমাদের বলেছিলাম গত ক্লাসে, কারণ আমার প্রতিটা ক্লাসে আগে বলে দিই যাতে তোমরা একটু দেখতে পারো বইটা তোমাদের কাছে এবং সহজ হয়, পরবর্তী ক্লাসের সময় পড়ানোর সময় সহজ হয়। তোমাদের এই মাল্টিমিডিয়া অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির জগতে যে পদ্ধতি সিস্টেম, সে অনুযায়ী আমি ক্লাস তোমাদের নেওয়ার চেষ্টা করি। আজকে তোমাদের এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটি গোলাপ, সবাইকে সেই গোলাপের শুভেচ্ছা। আর কারণ সুন্দর ফুল দেখলে সবার মন ভালো হয়ে যায়, তাই না? আর সেই মন ভালো করেই আমাদের ক্লাসটা আমরা উপভোগ করব। হ্যাঁ, দেখো আমার পরিচয় তোমাদের নতুন করে কিছু দেওয়ার নেই, তারপরেও পরিচয়টা এখানে সুন্দর করে দেওয়া আছে। তোমাদের গোলাম রাব্বানী স্যার, প্রভাষক বাংলা, সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ। আজকের আমাদের যে আলোচনা, আমাদের যে আজকের পাঠের শিরোনাম পদাশ্রিত নির্দেশক। পদে আশ্রিত নির্দেশক, পদ আশ্রিত অর্থাৎ পদ, মনে আছে তো গত শব্দ ভান্ডার যখন পড়িয়েছিলাম, পদ আশ্রিত অর্থাৎ পদের যে সংজ্ঞা সেটাও বলেছিলাম এবং শব্দের সংজ্ঞাও বলেছিলাম তোমাদের, তাই না? তাহলে এই যে পদে আশ্রিত অর্থাৎ যে সকল বিভক্তি, বিভক্তির ন্যায় প্রত্যয়ের ন্যায় বসে, সাধারণত প্রত্যয়ের ন্যায় বসে কি করে, পদে আশ্রয় গ্রহণ করে পদটাকে অলংকৃত করে এবং শব্দের অর্থকে প্রকাশ করতে, অর্থাৎ পদের অর্থটিকে প্রকাশ করতে সহায়তা করে। এই যে নির্দেশকগুলা, সেগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো দুটি ছবি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, সুন্দর না ছবিগুলা? দুটি ছাগল একটি পাতিলে মাথা ঢুকিয়ে আছে, হ্যাঁ, আটকে গেছে মাথা, অথবা খাবারের জন্য তারা চেষ্টা করছিল, তারপর মাথা আটকে গেছে, তাই না? এই যে দুটি ছাগলের ছবি একটি পাতিলের মাঝখানে, নিচে লেখা কি দেখো তো, দুইটি ছাগল, অর্থাৎ দুটি ছাগলের মাথা একটি পাতিলে কি আটকে গেছে, তাই না? এই যে টি, দুইয়ের সাথে টি যুক্ত হয়েছে, এটা কি পদাশ্রিত নির্দেশক, তাই না? তারপরে দেখো ওই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ময়ূর, ময়ূরের সাথে কতগুলো ছানা, তাই না? ময়ূর ছানা, এই যে অনেকগুলো ময়ূর ছানা, এই বিষয়গুলো অর্থাৎ এই যে গুলি, অর্থাৎ অনেকগুলি ময়ূর ছানা, প্রাণীবাচক বহুবচন গুলি, এই যে যুক্ত হয়েছে, তাই না? এই ছবিগুলোর মাধ্যমে এই যে দেখো আমাদের যে পদাশ্রিত নির্দেশক অর্থাৎ টা টি, অর্থাৎ টি টা গুলা গুলি ইত্যাদি অব্যয়সূচক শব্দ, ইত্যাদি কি আমাদের মনে রাখবে কি ধরনের শব্দ? অব্যয়সূচক। অব্যয় মানে কি? যার কোনো ব্যয় নেই, অর্থাৎ নিজস্ব কোনো অর্থ নেই, তাকে আর কোনো ক্ষুদ্রাংশে ভাঙা যায় না এবং তার স্বাধীনভাবে ব্যবহার নেই। এই বিষয়গুলো যখন আমরা মনে রাখবো, অব্যয়ের সংজ্ঞাটা সহজেই মনে রাখতে পারবো, যে যেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি অর্থাৎ শব্দাংশের কোনো ক্ষুদ্রাংশে ভাঙা যায় না বা এর নিজস্ব কোনো অর্থ নেই অথবা স্বাধীনভাবে এরা কোথাও ব্যবহৃত হয় না, সেগুলো কি অব্যয়সূচক শব্দ, মনে থাকবে। আর এই টা টি তুমি যদি আমাকে বলো যে স্যার টি, আমি কি বুঝবো টি দিয়ে? কিছুই বুঝবো না। কিন্তু যখন তুমি একের সাথে অথবা অন্য কোনো শব্দের সাথে ছাগলটা এরকম ভাবে তুমি বলো টা টি অথবা গুলাগুলি, তাহলে আমি বুঝবো যে এটা বোঝাচ্ছ।
তো এই জন্য যখন এরা স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন কোনো অর্থ প্রকাশ করে না, এই জন্য এগুলো কি অব্যয়। হ্যাঁ, আজকে যে পাঠ পদাশ্রিত নির্দেশক, সেখানে আমরা যা শিখব, অর্থাৎ তোমরা যা শিখতে পারবে, পদাশ্রিতের নির্দেশক কি তা বলতে পারবে, পদাশ্রিত নির্দেশক কি কি তা বলতে পারবে, পদাশ্রিত নির্দেশকের ব্যবহারের নিয়মগুলো বলতে পারবে, অর্থাৎ কিভাবে আমরা এই পদাশ্রিত নির্দেশকগুলা ব্যবহার করব সেই নিয়মগুলা তোমরা একটু জানতে পারবে। মনোযোগ দিবে ক্লাসে আশা করি। আর আমি এই জন্যই শত কষ্ট করে হলেও চেষ্টা করি, সময় দিয়ে হলেও, তোমাদের এই যে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য, কারণ এখানে মনোযোগটা বেশি থাকে। তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, অথবা এই যে বিভিন্ন ডিজিটাল যে পদ্ধতিগুলা ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের স্লাইড শো গুলা ব্যবহার করা হয়, সেগুলো একটু আকর্ষণ থাকে। এখানে আমি চেষ্টা করি, জানি না কতটুকু সফল হই, তারপরে তোমাদের জন্য সবকিছু। দেখো পদাশ্রিত নির্দেশক কি, সংজ্ঞাটা একটু খেয়াল করো সবাই, স্ক্রিনে দেখো, পড়ো। কতগুলো অব্যয় বা প্রত্যয় আছে, তাহলে কি বললাম, অব্যয় এবং প্রত্যয় আছে যেগুলো যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণকে বিশিষ্ট বা নির্দিষ্টতা বা বিশেষভাবে অনির্দিষ্ট, সুনির্দিষ্ট, নির্দিষ্ট প্রকাশ করে, এরূপ অব্যয় বা প্রত্যয়কে পদাশ্রিত নির্দেশক বলা হয়। তোমরা জানো যে নির্দিষ্টতা প্রকাশ করে, সুনির্দিষ্ট প্রকাশ করে, তারপর নির্দিষ্ট প্রকাশ করে, অনির্দিষ্ট প্রকাশ করে, এই বিষয়গুলা বলছে যে যে সকল অব্যয় বা প্রত্যয়, অর্থাৎ শব্দের সাথে, শব্দের শেষে, মনে রাখবে শব্দের শেষে যে সকল অব্যয় বা প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ, মনে রাখবে কিন্তু বিশেষ্য বা বিশেষণকে বিশিষ্ট বা নির্দিষ্টতা অর্থ প্রকাশ করে, বিশিষ্ট অর্থ প্রকাশ করে বা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। বিশেষ অর্থ বুঝতে পারছো যে শব্দের অর্থকে ছাড়িয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, এটাকে বিশিষ্ট অর্থ বলা হয়। আর নির্দিষ্ট অর্থ, নির্দিষ্ট মানে এটাই, অর্থাৎ এর বাইরে না, এইটাই, অর্থাৎ এই নির্দিষ্টতা প্রকাশ করতে, সুনির্দিষ্ট প্রকাশ করতে এরূপ অব্যয় প্রত্যয়কে আমরা কি বলি, পদাশ্রিত নির্দেশক বলি। আবার বলছি, কতগুলো অব্যয় বা প্রত্যয় আছে যেগুলো যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণকে বিশিষ্ট অর্থ প্রকাশ করে, এক কথায় বিশিষ্ট অর্থ প্রকাশ করে। সে সুনির্দিষ্ট বোঝায়, অনির্দিষ্ট বোঝায়, নির্দিষ্ট বোঝায়। এরূপ অব্যয় বা প্রত্যয়কে কি বলা হয়, পদাশ্রিত নির্দেশক। মনে থাকবে? ওকে, আমরা দেখো প্রথমে দেখতে পাচ্ছি এক বচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ এক বচন। বচন জানো তো, বচন হচ্ছে সংখ্যার ধারণা। হ্যাঁ, বচন কাকে বলে বলো তো, সংখ্যার ধারণা। অর্থাৎ এক বচন বহু, তোমরা জানো যে সংখ্যার ধারণা কিভাবে হয়। হ্যাঁ, এক বচন, বহু বচন, এই বিষয়গুলো, অর্থাৎ বচন হচ্ছে সংখ্যার ধারণা। হ্যাঁ, তাহলে এক বচন, বহু বচন, বচন কয় প্রকার, দুই প্রকার, এক বচন, বহু বচন। এখানে বলছে এক বচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক। এক বচনে পদাশ্রিত নির্দেশক গুলো কি, টি, টা, খানা, খানি, গাছ, গাছা, গাছি, গোটা ইত্যাদি। অর্থাৎ এক বচনে ব্যবহৃত এই পদাশ্রিত নির্দেশক গুলো। একবার পড়ো, টা, টি, খানা, খানি, গাছ, গাছা, গাছি, গোটা। হ্যাঁ, টা, টি, খানা, খানি, গাছ, গাছি, গোটা। পড়ো আমার সাথে, এক বচনে ব্যবহৃত হয়, অর্থাৎ এক বচনে ব্যবহৃত হবে। কোনো বহু বচনে এই শব্দগুলা, এই প্রত্যয়গুলা অন্য কোনো বহু বচনে ব্যবহৃত হবে না, শুধু এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। বলতো, টা, টি, খানা, খানি, গাছ, গাছা, গাছি, গোটা। টা, টি, খানা, খানি, গাছ, গাছি, গাছা, গোটা। হ্যাঁ, এই যে এখানে পাশে দেখো উদাহরণ দেওয়া আছে, এক বচনে ব্যবহৃত হবে। মনে থাকবে, তোমাদের যদি বহু নির্বাচনী প্রশ্ন আসে যে নিচের কোনটি এক বচনে ব্যবহৃত হয়, মনে থাকবে না, টা, টি, খানা, খানি, গাছা, গাছি, গোটা, হ্যাঁ ইত্যাদি কি এক বচনে। ক্লিয়ার? ওকে, এবার দেখো পরবর্তীতে বহু বচনে যে পদাশ্রিত নির্দেশক গুলা ব্যবহৃত হবে, বহু বচন মানে একের অধিক, এক বা দুইয়ের অধিক, এগুলা কি বলা হয়, বহু বচন। অর্থাৎ বহু বচন যেগুলা নির্দেশ করে, সেই গুলা, গুলি, গুলু, গুলান, গুলিন, যেমন লোকগুলো, মানুষগুলো ইত্যাদি। অর্থাৎ বহু বচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক
গুলি, গুলা, গুলু, গুলান, গুলিন ইত্যাদি। যেমন লোকগুলো, মানুষগুলো। এখানে কি লোক, লোক বলতে কি এখানে একজন বোঝাচ্ছে না, অনেকগুলো লোক অর্থাৎ এখানে আছে। হ্যাঁ, অর্থাৎ বহুবচন বাচক বিশেষ্য। মানুষগুলো, মানুষ বলতে কি বোঝায়? হ্যাঁ, এখানে অনেকগুলো অর্থাৎ দল। এই যে মানুষগুলো, লোকগুলো, এই যে এই বহুবচনের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? গুলি, গুলো, গুলান, অর্থাৎ গুলি, গুলা, গুলো, গুলান, গুলি, গুলো, গুলা, গুলান, অর্থাৎ গুলুন। এই যে ব্যবহৃত হয়, অর্থাৎ এক বচনে যে পদাশ্রিত নির্দেশকগুলা টাটি, খানাখানি, গাছাগাছি, গোটা, ঠিক বহু বচনে গুলাগুলি, গুলো, গুলিন। মনে থাকবে না? আবার বলো, এক বচনে টাটি, খানাখানি, গাছাগাছি, গোটা, আর বহু বচনে গুলাগুলি, গুলো, গুলিন। আশা করি মনে থাকবে। দেখো, টিটা এর বিভিন্নমুখী ব্যবহার, অর্থাৎ টাটি যে সব পদাশ্রিত নির্দেশক আছে সেগুলোর যে ব্যবহার আমরা করি সেই ব্যবহারগুলো আমরা দেখবো। হ্যাঁ, এক বচনে এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। এক শব্দের সাথে টাটি যুক্ত হলে কি বোঝায়? টাটি বোঝায়। অনির্দিষ্টতা বোঝায়। কি বোঝায়? এক শব্দের সাথে। আবার বলছি, এটা একবার মুখস্থ করে ফেলবে, প্রতিটা জিনিস আমি যেভাবে বলছি একদম সহজে মুখস্থ করে ফেলার মতো। কিন্তু বলতো, এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে কি বোঝায়? এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়, অর্থাৎ নির্দিষ্টতা বোঝায় না। যেমন একটি দেশ, কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে যদি টাটি যুক্ত হয়, অন্য সংখ্যা অর্থাৎ এক বাদে যদি অন্য শব্দের সাথে টাটি যুক্ত হয় তাহলে কি বোঝাবে? নির্দিষ্টতা বোঝাবে। মনে থাকবে, এটা টোটালি মুখস্থ। এক শব্দের সাথে যদি টাটি যুক্ত হয় তাহলে এটা কি বোঝায়? নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝায়। আর যদি একের বাহিরে যদি কোনো শব্দের সাথে, অর্থাৎ সংখ্যাবাচক শব্দ, যেরকম দুইটা, এখানে তো বুঝতেই পারছো এটা দুইটা। সাধারণত দেখা যায় যে পাঁচটা, সাতটা, এগুলো কি বোঝাচ্ছে? অনির্দিষ্ট বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্টতা বোঝাচ্ছে, তাই না? দুইটা বলছো অর্থাৎ নির্দিষ্টতা বলছো, নির্দিষ্ট করে বলছো। পাঁচটা বলছো, ছয়টি বলছো। কিন্তু আমি যদি বলি একটি বই দাও, আমি উদাহরণ দিয়ে বলছি, একটি বই দাও, তাহলে কোন বইটি দাও এটা কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি না, বলছি। অথবা বলছি, এই একজন বলো তো, অথবা একটি উদাহরণ দাও। এই যে একটি, কোন উদাহরণটা দাও, এটা আমি কিন্তু নির্দিষ্ট করে বলিনি। একটি উদাহরণ দাও। আমি যখন, তোমরা যদি সামনে থাকতে তাহলে এটা সহজে আরো বলতে পারতে, জিজ্ঞেস করতাম একটি উদাহরণ দাও, কোনটা দাও উদাহরণ, এটা আমি কিন্তু বলে দেইনি। এর জন্য অনির্দিষ্ট। বুঝতে পেরেছো? এক বচনের সাথে, অর্থাৎ একের সাথে যদি টাটি যুক্ত হয় তাহলে অনির্দিষ্ট বোঝায়। আর যদি একের বাইরে যে কোনো সংখ্যাবাচক শব্দের সাথে টাটি যুক্ত হয় তাহলে নির্দিষ্টতা বোঝায়। মনে থাকবে না? ওকে। নির্দেশক সর্বনামের সাথে টাটি যুক্ত হলে তা সুনির্দিষ্টতা বোঝায়। দেখেছো? নির্দেশক সর্বনাম, এখানে কথাটা পরিবর্তন হয়ে গেছে। আমরা একটু আগে সংজ্ঞায় কি পড়লাম? আমরা একটু আগে সংজ্ঞায় পড়েছি যে বিশেষ্য বা বিশেষণ শব্দের সাথে যদি যুক্ত হয়, যে অব্যয় সূচক শব্দগুলা, এখানে বলছে সর্বনামের সাথে। তাহলে মনে থাকবে না এই কথাটা, যে যখন আমরা দেখব নির্দেশক সর্বনামের সাথে টাটি যুক্ত হয়েছে তখন সেটা সুনির্দিষ্ট বোঝাবে। খুবই একটা সহজ ব্যতিক্রম নিয়ম, যে নির্দেশক সর্বনামের সাথে যখন টাটি যুক্ত হবে সেটাকে কি বোঝাবে? সুনির্দিষ্ট। যেরকম ওটি যেন কার তৈরি, এই যে এখানে দেখো, ওটি যেন কার তৈরি, ওটি, এই যে ওটা কি? সর্বনাম। এই, হ্যাঁ, এটা কি? সর্বনাম। এইটি, হ্যাঁ, এটা সুনির্দিষ্ট বোঝাচ্ছেন, এইটি দাও। আমি যখন তোমাকে বলবো যে এইটি দাও, অর্থাৎ এইটি বলতে একদম দেখিয়ে বলবো যে এইটি আমার লাগবে। হ্যাঁ, এরকম ভাবে ওটি দাও, অথবা ওটি যেন কার তৈরি, অর্থাৎ ওই যে দেখিয়ে বলছে এই চিত্রটি যেন, অর্থাৎ ওটি যেন কার আঁকা, এরকম ভাবে তুমি বলতে পারো। অর্থাৎ এই যে সুনির্দিষ্টতা বোঝায়, অর্থাৎ এর বাইরে না। বুঝতে পেরেছো? নির্দেশক সর্বনামের সাথে টাটি যুক্ত হলে, এই দুটো কথা মনে রাখবে। একটা হচ্ছে এক শব্দের সাথে টাটি যুক্ত হলে অনির্দিষ্ট বোঝায়, অনির্দিষ্ট বোঝায়। এক শব্দের সাথে টাটি যুক্ত হলে
আর যদি একের ছাড়া অন্য কোনো সংখ্যাবাচক শব্দের সাথে যুক্ত হয় টাটি, তাহলে সেটা কি নির্দিষ্টতা বোঝায়। এখানে আবার ব্যতিক্রম হয়ে নির্দিষ্ট অর্থাৎ নির্দেশক সর্বনাম অর্থাৎ টাটি যদি কোনো সর্বনামের সাথে বসে, আবার বলছি টাটি যদি কোনো সর্বনামের সাথে বসে, সর্বনাম শব্দটা খেয়াল রাখবে যে নিচে কোনটির সাথে টাটি যুক্ত হলে সুনির্দিষ্ট বোঝায়, সর্বনামের সাথে। কিসের সাথে? সর্বনামের সাথে টাটি যুক্ত হলে কি বোঝায়? সুনির্দিষ্ট বোঝায়। এই শব্দটা খেয়াল রাখবে, সর্বনামের সাথে এবং সুনির্দিষ্ট, সর্বনাম সুনির্দিষ্ট, সর্বনাম সুনির্দিষ্ট, এভাবে মনে রাখা, তোমরা মনে রাখতে পারো, সর্বনাম সুনির্দিষ্ট। হ্যাঁ, তাহলে টাটি যুক্ত যদি সর্বনামের সাথে যুক্ত হয় তাহলে সেটা কি হবে? সুনির্দিষ্ট হবে। আমি কিন্তু শেষের দিকে জিজ্ঞেস করব, হ্যাঁ মনে রাখবে, মূল্যায়নে। এবার দেখো গোটা, খানা, খানি এর ব্যবহার। আমরা তাহলে কি প্রথমে কিসের ব্যবহার শিখলাম? প্রথমে শিখলাম আমরা টাটি ব্যবহার। এবার আমরা কি শিখবো? গোটা, খানা, খানি এর ব্যবহার। অর্থাৎ এই যে পদাশ্রিত নির্দেশক শব্দগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করি আমাদের ভাষার ক্ষেত্রে, সেই গোটা, খানা, খানি খেয়াল করো। গোটা বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা, খানি পরে বসে। মনে থাকবে, গোটা যে শব্দটি আছে, আমরা জানি যে গোটা, খানা, খানির যে ব্যবহার, প্রথমে আমরা কি শিখলাম? টাটি ইত্যাদির ব্যবহার। এখন আমরা কি শিখছি? গোটা এবং খানাখানির ব্যবহার। তাহলে গোটা এবং খানাখানি কিসে ব্যবহার হয়? বচনবাচক শব্দ, অর্থাৎ ওই যে এক বচন হতে পারে, বহু বচন হতে পারে, বচনবাচক শব্দটির আগে বসে গোটা। তাহলে গোটা শব্দটি কোথায় বসে? বচনবাচক শব্দের আগে বসে। এখন যদি আমি বলি গোটা শব্দটি পদাশ্রিত নির্দেশক, তাই না? গোটা শব্দটি কি? পদাশ্রিত নির্দেশক। এখন এই গোটা পদাশ্রিত নির্দেশক শব্দটি কিসের আগে বসে? শব্দের আগে বসে, সহজ কথা, অথবা বচনবাচক শব্দের আগে বসে। মনে রাখবে, গোটা বচনবাচক শব্দের কোথায় বসে? আগে বসে, বা শব্দের আগে বসে। সাধারণত পদাশ্রিত নির্দেশক শব্দের শেষে বসে, এটাই তো আমরা পড়ছি। তাহলে গোটা একমাত্র কি? শব্দের আগে বসে। ক্লিয়ার? তাহলে গোটাই একমাত্র কি? বচনবাচক শব্দের আগে বসে, অর্থাৎ পদাশ্রিত নির্দেশক হিসেবে গোটা বচনবাচক শব্দের আগে বসে। এবার দেখো খানা, খানি পরে বসে। খানা, খানি কোথায়? অর্থাৎ যে স্বাভাবিকভাবে যে পদাশ্রিত নির্দেশক শব্দের শেষে বসে, সেগুলো আমরা মনে রাখবো যে পদাশ্রিত নির্দেশক মানে হচ্ছে শব্দের শেষে বসে, একমাত্র গোটা শব্দের আগে বসে। উদাহরণটা দেখো, গোটা দেশটা ছারখার হয়ে গেছে। আমরা যদি বলি দেশটা গোটা ছারখার হয়ে গেছে, তাহলে শব্দটা সুন্দর দেখে না, অর্থাৎ বাক্যটাও সুন্দর হয় না। এই জন্য পদাশ্রিত, অর্থাৎ ভাষা তো কি সৌন্দর্য, সাবলীল এবং শ্রুতি মধুর করে তোলার জন্য আমাদের ব্যাকরণটা এসেছে, তাই না? আমাদের ভাষাটা ব্যাকরণ যে বিশ্লেষণ করেছে কেন? সাবলীল এবং সৌন্দর্য, এই যে সৌন্দর্য দেখানোর জন্য, সাবলীলতা দেখানোর জন্য। তাহলে গোটা দেশটা ছারখার হয়ে গেছে, কিন্তু এটা যদি তুমি এভাবে বলো দেশটা গোটা ছারখার হয়ে গেছে, দেশটা গোটা, খুব ভালো লাগবে না, শুনতেও ভালো লাগে না। এই জন্য গোটা দেশটা ছারখার হয়ে গেছে, অর্থাৎ এই যে গোটা যে সামনে ব্যবহৃত হয়েছে, এটা কি? অর্থাৎ অনির্দেশক, দুই অর্থেই প্রযোজ্য। নির্দেশক আর অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটা অর্থই প্রকাশ করে। গোটা কি? নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কি? দুটি অর্থই প্রকাশ করে। মনে রাখবে, গোটা কি অর্থ প্রকাশ করে? নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটাই অর্থ প্রকাশ। যেরকম গোটা দেশটা ছারখার হয়েছে, গোটা কোন দেশটা এটা কিন্তু নাই, তাই না? কিন্তু আবার আমি যদি বলি এই আমাদের দেশটা, অর্থাৎ গোটা দেশটা, মানে আমি যে দেশে বসবাস করছি সেই দেশটা। আমাদের যে এখন করোনা, এই যে প্যান্ডেমিক যে চলছে, অর্থাৎ এপিডেমিক, সেই সময় কি আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের চিত্রটা, তাই না? বিভিন্ন খাতের চিত্র। এটাই আমি যদি এভাবে বলি যে গোটা দেশটা ছারখার হয়ে গেছে, অর্থাৎ কি অবস্থা খুব খারাপ আমাদের, তাই না? এই যে গোটা দেশটা ছারখার হয়ে গেছে, তার মানে কি আমি এটা বুঝাচ্ছি যে আমাদের দেশটাকে নির্দেশ করছি, অর্থাৎ নির্দিষ্ট করছি। কিন্তু না, এখানে যদি তুমি এভাবে বলো যে কোন দেশকে নির্দিষ্ট করছো, কারণ তুমি যদি এখন দলীয় চিন্তা ভাবনা করে বলো যে তোমার যে বিপরীত একজন মানসিকতার, সে যদি বলে গোটা দেশ বলতে কোন দেশের কথা বোঝাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু তুমি যদি তোমার দেশকেই বোঝাও তাও সে বুঝতে পারবে না। কারণ কি সে তো এদেশের সেই মন মানসিকতার অধিকারী, তাই না? এই জন্য গোটা নির্দিষ্টতা বোঝায়, অনির্দিষ্টতা বোঝায়। আমি কি বোঝাতে চেষ্টা করেছি তুমি অবশ্যই বুঝতে পেরেছো তোমরা। এই জন্যই আমরা দেখি যে ব্যাকরণ শাস্ত্রেও গোটা বচনবাচক শব্দটি আগে বসে। হ্যাঁ,
সবকিছু আগে পরে হয়, জীবনটা এমন। আর ভাষা হচ্ছে কি, সে জীবনের প্রতিচ্ছবি প্রকাশ করে। কিন্তু কবিতায় বিশেষ অর্থে খানি নির্দিষ্টতা ব্যবহৃত হয়। দেখো, আমরা একটু আগে পড়লাম গোটা, এখন পড়বো কি খানি। এই যে খানি শব্দটা আছে, এটা কবিতায় নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। কবিতায় কি, অর্থাৎ একমাত্র কবিতায় খানি শব্দটি নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। অর্থাৎ আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। অর্থাৎ আমি এই যে কবিতায় কবিরা যে খানি শব্দটি ব্যবহার করেছেন, সেই খানি শব্দটি কি ব্যবহৃত হয়েছে? নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়েছে। কি নিয়ে এসেছেন? ব্যর্থ সাধনা। ব্যর্থ সাধনা নিয়ে এসেছেন, কারণ এখানে তিনি বলেই দিয়েছেন কি নিয়ে এসেছেন। তিনি অন্য কিছু বলেননি। তিনি বলেননি আমি সার্থকতা নিয়ে এসেছি, তিনি বলেননি আমি গাছ নিয়ে এসেছি, তিনি বলেননি আমি ভালোবাসা নিয়ে এসেছি। তিনি বলেছেন কি? ব্যর্থ সাধন খানি। আমি, অর্থাৎ নির্দিষ্টতা করে বলেছেন। তার মানে খানি কবিতায় কি ব্যবহৃত হয়? নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। গোটা শব্দের পূর্বে বসে, সেটা কি নির্দিষ্ট অনির্দিষ্টতা দুটিই বোঝায়, মনে রাখবে। আর খানি একমাত্র কবিতায় নির্দিষ্টতা জ্ঞাপনে। কোথায় ব্যবহৃত হবে? কবিতায়, অন্য কোথাও কি নির্দিষ্টতা জ্ঞাপন করে না। প্রথমে আমরা টাটি পড়েছি, এরপর গোটা খানি পড়েছি, এখন পড়বো টাক টুকু টুক টু। টাক টুকু টুক টু মনে রাখার জন্য আমি এভাবে সাজিয়েছি। টাক টুকু টুক টু এর ব্যবহার দেখো, এগুলো নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়। এই যে গোটার মতো, গোটা কি নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়। ঠিক টাক টুকু টুক টু এই দুটো কি নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহার হয়, তাই না? অর্থাৎ টাক টুকু টুক টু এই দুটো একবার পড়ো তো আমার সাথে সাথে। তোমরা দেখো উপরে রেড কালার অর্থাৎ লাল চিহ্নিত যে শব্দগুলা পদচিত্র নির্দেশক, টাক টুকু টুক টু, এটা মনে রাখার জন্য আমি এভাবে সাজিয়েছি। টাক টুকু টুক টু অর্থাৎ এই শব্দগুলা কি হিসেবে ব্যবহৃত হয়? আমাদের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয়। দেখো কত সুন্দর, টাটি খানাখানি, এটা কি বোঝায়? এক বচনের সাথে নির্দিষ্টতা বোঝায়। আর গোটা খানি কবিতা এবং কি কবিতায় নির্দিষ্টতা বোঝায়, আর গোটা অনির্দিষ্টতা নির্দিষ্টতা দুটোই বোঝায়। আর এখানে টাকটুকু দেখো, এটাও হচ্ছে কি নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয়ই প্রকাশ করে। যেরকম পোয়াটাক দুধ দাও, পোয়াটাক দুধ দাও অনির্দিষ্ট, তাই না? পোয়াটাক। আর সবটুকু ঔষধি খেয়ে ফেলো, অর্থাৎ বুঝতে পেরেছো? সবটুকু মানে কি নির্দিষ্টতা করে বোঝাচ্ছে। এখন পোয়াটাক দুধ দাও, তুমি যদি এক কেজি দুধকে চারটা ভাগ করো, একটু মনোযোগ দাও, 1 কেজি দুধকে যদি তুমি চারটা ভাগ করো, অর্থাৎ 4 পোয়ায় 1 কেজি। হ্যাঁ, পোয়া বুঝতে পেরেছো তো? 250 গ্রাম। তোমরা যারা পরিমাপের চিন্তা করো, পোয়া মানে হচ্ছে 250 গ্রাম, অর্থাৎ 250 গ্রাম। তাহলে পোয়াটাক দুধ দাও, তাহলে আমরা 4টা ভাগ করলাম 1 কেজি দুধকে। তাহলে কোন ভাগ তুমি চাচ্ছ? তুমি কিন্তু সেটা নির্দিষ্ট করে বলনি, বলেছো? অর্থাৎ আমি কিন্তু বলিনি যে আমাকে তোমরা পোয়াটাক দুধ দিয়ে যেও, এই যে, অর্থাৎ তুমি কিন্তু নির্দিষ্ট করে বলনি যে আমাকে এই 4 ভাগের এই ভাগটা দেন। তাহলে কি তোমাকে অবশ্যই বুঝতে হবে এটা কি অনির্দিষ্ট, তাই না? তাহলে পোয়াটাক দুধ দাও, কোন পোয়া দাও এটা কিন্তু বলনি, কোন অংশটুকু দাও, এই জন্য অনির্দিষ্ট বোঝায়। বুঝতে পেরেছো এখন? আর সবটুকু ঔষধি খেয়ে ফেলো, তার মানে কি তোমার যদি 1 সিরাপ অথবা 1 মিলিগ্রাম ঔষধ দেওয়া হয় তোমাকে, ডাক্তার যদি বলে, তাহলে ওইটুকুই খেতে হবে, অর্থাৎ নির্দিষ্ট করে তোমাকে দেওয়া হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে টাক টুকু টুকটু এই দুটা কি, এই 4টি শব্দ নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা উভয়ই প্রকাশ করে। ক্লিয়ার? অর্থাৎ এখানে তোমাদের উদাহরণ দিয়ে দেওয়া থাকবে যে পোয়াটাক দুধ দাও কি প্রকাশ করে? টাক এখানে অনির্দিষ্টতা প্রকাশ করে। অপশনে দেওয়া থাকবে 4টা অপশন, সেখানে তুমি দেখতে পাচ্ছ দেওয়া আছে যে অনির্দিষ্টতা প্রকাশ করে। কিন্তু যখন তোমার এই 4টা থাকবে টাক টুকু টুকটু কি অর্থে প্রকাশ করে, তখন তোমাকে ওই অপশনে যদি দেওয়া থাকে যে নির্দিষ্টতা অনির্দিষ্ট, তাহলে কি উভয়টাই হবে। কিন্তু উদাহরণ দিয়ে যদি দেওয়া থাকে, তোমাকে উদাহরণটা বুঝে কি করতে হবে? অ্যান্সার করতে হবে, বহু নির্বাচনী। ওকে,
তা পাটি। এরপরে কিসের ব্যবহার শিখছি আমরা এখন? তা পাটির ব্যবহার। তাহলে তা পাটি দেখো, তা পাটি মনে রাখবে, তা পাটি এসব বিশেষ অর্থের নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। বিশেষ অর্থের নির্দিষ্টতা, এই যে প্রথমে বলেছিলাম যে সংজ্ঞায় তোমরা জানো, পদাশ্রিত নির্দেশক শব্দ মানেই হচ্ছে ওই সকল শব্দ সমষ্টি যে সকল শব্দ কি বিশেষ বা বিশেষণের সাথে বসে নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায়, আবার বিশেষ অর্থ প্রকাশ করে, তাই না? তাহলে তা পাটি কি অর্থ প্রকাশ করে? বিশেষ অর্থ প্রকাশ করে। আর এগুলো কি অর্থে? নির্দিষ্টতা অর্থে। তা পাটি কি অর্থে? নির্দিষ্টতা অর্থে বিশেষ অর্থ প্রকাশ করে। মনে রাখবে, তা পাটি কি অর্থে? নির্দিষ্টতা অর্থে বিশেষ অর্থ প্রকাশ করে। এবং নির্দিষ্টতা জ্ঞাপনে বিশেষ অর্থ প্রকাশ করে নিচের কোন অংশটুকু? কোন পদাশ্রিত নির্দেশক? তা পাটি। মনে রাখো, মুখস্থ করো আমার সাথে সাথে। তা পাটি বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। তা পাটি কি অর্থে ব্যবহৃত হয়? বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। তাহলে আমি যদি এখন বলি যে বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কি? তা পাটি। ওকে, মনে রাখবে তো? তা পাটি বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। যেরকম দেখো, 10টা কাগজ দাও, 10টা কাগজ দাও। তাহলে এই যে দেখো, তা কিন্তু এখানে 10-এর সাথে ব্যবহৃত হয়নি, তা আলাদা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তা বলতে আমরা কি বুঝি? পরিমাপ, একটা পরিমাপ। 10টা কাগজে একটা পরিমাপ, এই জন্য বিশেষ অর্থ। এটা আমরা সরাসরি অর্থ কোনো পাওয়া যায় না, এটা পরিমাপ অর্থে অর্থাৎ রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপর হচ্ছে দেখো, কেতা, ওই 4 কেতা, জমির দাম মাত্র 10,000 টাকা। ওই 4 কেতা মানে কি? অংশ। কেতা মানে অংশ, অর্থাৎ ওই যে 4 কেতা জমি আছে সেটার দাম মাত্র কি? 10,000 টাকা। কেতা মানে অংশ, কিন্তু এখানে অংশ ব্যবহৃত হইতে পারত, কিন্তু অংশের পরিবর্তে কি ব্যবহৃত? কেতা। এই জন্য এটা কি? বিশেষ অর্থ। তাহলে বিশেষ অর্থের নির্দিষ্টতা জ্ঞাপনে কি ব্যবহৃত হয়? তা পাটি। ওকে, এই নির্দেশক পদাশ্রিত নির্দেশক গুলা ব্যবহৃত হয় বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে। এরপরে দেখো, তোমরা জোড়ায় জোড়ায় কাজ করবে বাড়িতে বসে। জোড়ায় তো আর বসে কাজ করতে পারবে না, কারণ প্রথম এখন তো আলাদা আলাদা ভাবে আছো সবাই সবার বাসায়। এই বিষয়গুলো তোমরা একটু দেখবে। পদাশ্রিত নির্দেশক বচন বেদে কি রূপ বেদ হয়, হ্যাঁ, বচন বেদে কি রূপ বেদ হয়, এই যে একটু আগে যা দেখালাম, বহু বচনে কেমন হয়, এক বচনে কেমন হয়, হ্যাঁ, এই বিষয়গুলা। তারপরে দেখো, শুদ্ধ করে লিখতে, দুখানি নয়ন, দুখানি নয়, চারখানি নয়। হ্যাঁ, কি বলছি? দুখানি নয়, চারখানি নয়। এটা হয়েছে? তাহলে কি হবে? দুখানা নয়, চারখানা নয়। হ্যাঁ, এই যে খেয়াল খেয়াল করবে, এই যে, আর এই যে এক গোটা ছেলে আমার, তাহলে কি হবে এটা? আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি তো, লিখতে বললাম, এই আনমিউট করো, তোমরা আনমিউট করে কে উত্তর দিবে দেখো তো। এক গোটা ছেলে আমার, বলো এটা কি শুদ্ধ হবে? কে বলতে চাও? কেউ বলবে না? এখানে অনেকে আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজন বলো যে এখানে যে অশুদ্ধটা কোথায়? এক গোটা ছেলে আমার, এই যে বাক্যটা অশুদ্ধ কোথায়? আনমিউট করে বলো না একজন। কি পড়ালাম দেখো, এখানে এক, একের আগে হবে কি? গোটা, কারণ ওই যে গোটা শব্দ বচনবাচক শব্দের পূর্বে বসে। তাহলে গোটা এক ছেলে আমার, তাই না? এক গোটা ছেলে আমার শুনতে ভালো লাগে না। দেখেছো ভাষা কেমন, কত সৌন্দর্য। কিন্তু তুমি যখন বলো যে গোটা এক ছেলে আমার, তাই না, কেমন ভালো লাগে। এই যে শুদ্ধতা, অর্থাৎ আমি এই জন্য এটা তৈরি করেছি যে মুখ কিতা টুকটুকে লাল। কি হবে এটা? শুদ্ধটা কি বলো তো? একটু আগে পড়ালাম, ক্লু দিয়ে দিলাম, কিন্তু কে বলবে? বলবে না? এই তোমরা কি বোঝো না আমার কথা? শুনতে পাচ্ছ? আনমিউট করো, তোমাদের আনমিউট করে বলো। মুখ কিতা টুকটুকে লাল।
কি হবে না, এখানে কি হবে? কে হবে, মুখ কে নাকি কিতা হবে না, তাহলে কি হবে? মুখটা টুকটুকে লাল অথবা মুখটি কি হবে? মুখটি বা মুখটা টুকটুকে লাল। এরপরে দেখো এখানে যে বহু নির্বাচনী প্রশ্ন আমি নিয়ে এসেছি তোমাদের, আমি বলছি তোমরা একজন একজন করে অ্যান্সার করবে, হ্যাঁ একজন একজন করে অ্যান্সার করবে কিন্তু। প্রথম 1 নম্বর কোশ্চেন, পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়, কে অ্যান্সার করতে চাও? পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়, দেখো 4টা অপশন, প্রত্যয়ের মতো, বিভক্তির মতো, সমাসের মতো, বিশেষণের মতো। অ্যান্সার করো। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ বলো, শামীম খান বলো। পদাশ্রিত নির্দেশক কিসের মতো ব্যবহৃত হয়? প্রত্যয়ের মতো ব্যবহৃত হয়। পদাশ্রিত নির্দেশক কিসের মতো ব্যবহৃত হয়? প্রত্যয়ের মতো। হ্যাঁ, কথা বললে না তো। এরপরে দেখো, গাছ, গাছা, গাছি পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়। দেখো এখানে সুন্দর করে তোমাদের অ্যান্সার চলে আসবে, এই যে দেখো, দেখেছো? এরপরে দেখো, গাছ, গাছা, গাছি পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কোথায়? সরু ও লম্বা পদার্থের সাথে, স্বল্পার্থক পদার্থ বোঝাতে, মোটা ও খাটো পদার্থের সাথে, আর হচ্ছে ঘ তুচ্ছার্থক পদার্থের সাথে। তার সাথে স্বল্পার্থক পদার্থ বোঝাতে। গুড, থ্যাংক ইউ। স্বল্পার্থক পদার্থ বোঝাতে। তোমরা একটু এগুলো মানে বলি। হ্যাঁ ওকে, একজন একজন বলবে। তারপর দেখো, এই যে দেখো, স্বল্পার্থক পদার্থ বোঝাতে। এরপরে 3 নম্বর, কে অ্যান্সার করবে? মোবাইলে মোবাইলে হারবো, টাটি মোবাইলে মনে হয় খানাগুলো কি? একদম সহজ। তার না ব্যাটারিটা চেঞ্জ করে একটা ব্যাটারি দিলে করে বলো, পদাশ্রিত নির্দেশক। হ্যাঁ, টাটি। এরপরে দেখো রাব্বানি গুলো আরো অপশন আছে 8, 9, 10। এই যে দেখো, আরো 3টা কোশ্চেন আছে তোমাদের জন্য। চকলেট দিব কিন্তু যখন করোনা শেষ হবে। হ্যাঁ, দেখা হবে। চেয়ে নিও কিন্তু, কারণ আমি তো তোমাদেরকে দেখতে পারবো না, বুঝতে পারবো না। চেয়ে নিও যে এই স্যার আমি কিন্তু চকলেট পাই। বলো তো, পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে? বলো। পদের শেষে বসে। তোমরা কি বুঝতে পারছো না? তারপর দেখো, নিচের কোন পদাশ্রিত নির্দেশকটি আগে বসে বলো তো? ঠান্ডা বলে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো আরেকটি প্রশ্ন, কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায়? বলো, কঠিন হয়ে গেছে? একটু আগে পড়লাম, এখন আবার চেঞ্জ হয়ে গেছে, ঘটনা কি, তাই না? কঠিন হয়নি, দেখো সহজ, একটু চিন্তা করে দেখো। আচ্ছা বলে দিচ্ছি, এই যে দেখো, টুকু। হ্যাঁ, কোন পদাশ্রিত নির্দেশকটি? টুকু। নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয়ই বোঝায়। বাড়ি কাজ তোমরা নিজের চেষ্টা করবে। টিটা পদাশ্রিত নির্দেশকের সাহায্যে বাক্য লিখে তো আনতে হবে না, নিজেরা চেষ্টা করবে। বইটা ভালো করে চ্যাপ্টারটা আবার
হয়ে পড়বে। ধন্যবাদ সবাইকে শেষ হয়ে যায়। আজকে এই ক্লাসে